কখনো কি ভেবে দেখেছি আমরা যেভাবে কথা বলি তার পেছনে কিছু গোপন নিয়ম কাজ করে? মানে আমাদের ভাষারও যেন একটা ডিফল্ট সেটিং আছে, একটা বেসিক মোড যেটা আমরা সবাই না জেনেই ফলো করি। চলুন আজ ভাষার এই লুকানো নকশাটাকে একটু খুঁজে বের করা যাক। এই যে দেখুন, স্ক্রিনে দুটো বাক্য, খুবই সাধারণ তাই না? একটা হলো সে লেখে, আরেকটা হলো সে লিখেছে। শুনতে তো প্রায় একই রকম, কিন্তু এদের মধ্যে একটা বেশ মজার আর খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। আচ্ছা, একটু ভাবা যাক তো, এই দুটোর মধ্যে কোনটা বেশি বেসিক বা মৌলিক মনে হচ্ছে? উত্তরটা যাই হোক না কেন, এই সহজ প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে। তো এই ধাঁধার সমাধানটা কোথায়? এর উত্তর লুকিয়ে আছে ভাষাতত্ত্বের একটা দারুণ থিওরিতে, যেটার নাম হল মার্কনেস থিওরি। চলুন দেখি এই থিওরিটা ঠিক কিভাবে ভাষার এই গোপন নকশাটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। এই আইডিয়াটা কিন্তু বেশ পুরনো। ১৯৩২ সালে রোমান ইয়াকবসন নামে একজন ভাষাবিদ প্রথম এটা নিয়ে কথা বলেন। আর তার এই কাজটা বলা যায় ভাষাবিজ্ঞান নিয়ে আমাদের চিন্তাভাবনাকে একেবারে নতুন একটা দিকে নিয়ে গিয়েছিল। তাহলে এই মার্কনেস থিওরিটা আসলে কি? সোজা কথায় থিওরিটা বলছে, ভাষায় যখনই দুটো বিপরীত জিনিস থাকে তখন তার মধ্যে একটা হলো আনমার্কড, মানে একদম বেসিক, নিউট্রাল বা ডিফল্ট অপশন, আর অন্যটা হলো মার্কড, মানে যেটার মধ্যে এক্সট্রা কিছু যোগ করা হয়েছে, যেটা একটু বেশি স্পেসিফিক বা জটিল। আচ্ছা, এবার আমাদের সেই প্রথম উদাহরণে ফেরা যাক। সে লেখে আর সে লিখেছে। এই তত্ত্ব অনুযায়ী এগুলোর মধ্যে কোনটা মার্কড আর কোনটা আনমার্কড হতে পারে? এখানে সে লেখে, এটাই হলো সেই আনমার্কড বা বেসিক রূপটা, সবচেয়ে সহজ, সবচেয়ে সাধারণ, মানে এটাই হলো ভাষার ডিফল্ট সেটিং বলতে পারেন। পার্থক্যটা এখানে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সে লেখে হলো আনমার্কড, মানে একদম মৌলিক আর নিরপেক্ষ। অন্যদিকে সে লিখেছে হলো মার্কড। কেন? কারণ এটা একটু বেশি জটিল, এর সাথে একটা বাড়তি গঠন যোগ করা হয়েছে আর একটা স্পেসিফিক অর্থ জুড়ে দেওয়া হয়েছে, যে কাজটা শেষ হয়ে গেছে। তাহলে এই মার্কড রূপটা তৈরি হয় কিভাবে? খুব সহজ। প্রথমে আমরা নিই আনমার্কড ভিত্তি, মানে লেখে। এরপর এর সাথে একটা বাড়তি কাঠামো আর একটা বিশেষ অর্থ। এক্ষেত্রে কাজটা কমপ্লিট বা সম্পন্ন হয়েছে, এই আইডিয়াটা যোগ করি। ব্যাস, আমরা পেয়ে গেলাম মার্কড রূপ, লিখেছে। এটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে কিভাবে একটা সাধারণ রূপের ওপর লেয়ার যোগ করে বিশেষ অর্থ তৈরি করা হয়। কিন্তু এই মার্কড আর আনমার্কডের ব্যাপারটা শুধু এই দুটো ক্রিয়াপদের মধ্যেই আটকে নেই, এর গুরুত্ব কিন্তু আরও অনেক বেশি। আচ্ছা, এই থিওরিটা আসলে ভাষা কিভাবে কাজ করে তার মূল কাঠামো নিয়ে আমাদের কি বলছে? এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, ভাষার সত্যিই একটা অন্তর্নিহিত নকশা আছে। এর কিছু ডিফল্ট সেটিং বা আনমার্কড রূপ থাকে, আর যখনই আমাদের কোনো বিশেষ অর্থ বোঝানোর দরকার হয় আমরা সেই সাধারণ রূপের সাথে বাড়তি কিছু যোগ করে একটা মার্কড রূপ তৈরি করে নিই। মজার ব্যাপার হলো, এটা শুধু ক্রিয়াপদের ক্ষেত্রে না, বিশেষ্য পদের ক্ষেত্রেও হয়। যেমন ধরুন, সিংহ হলো আনমার্কড, কিন্তু যখনই আমরা সিংহী বলি তখন একটা বাড়তি বৈশিষ্ট্য, মানে স্ত্রীলিঙ্গ, যোগ করে এটাকে মার্কড করে ফেলি। এটা আসলে যোগাযোগের একটা ইউনিভার্সাল নিয়ম, যা ভাষাকে একই সাথে সিম্পল কিন্তু পাওয়ারফুল করে তোলে। আর এই আইডিয়াটা কিন্তু শুধু ভাষার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। একটু যদি আমরা ভাবি তাহলে দেখব আমাদের চিন্তাভাবনা, এমনকি আমাদের চারপাশের পৃথিবীতেও এই মার্কড আর আনমার্কড এর কনসেপ্টটা লুকিয়ে আছে। যেখানেই একটা সাধারণ আর একটা বিশেষ রূপ আছে সেখানেই এই নিয়মটা কাজ করছে। তো শেষ প্রশ্নটা এটাই, ভাষা ছাড়াও আর কি কি মার্কড রূপ আমাদের এই জগৎটাকে প্রতিনিয়ত গড়ে তুলছে?